ভারতের রাজনৈতিক মানচিত্রটা নতুন করে আঁকার কথা ছিল, একটা বড়সড় ব্যাপার। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু থেমে গেল। আসলে কি ঘটল, আর কেনই বা ভারতের ক্ষমতার এই পুনর্বিন্যাসের প্রক্রিয়াটা আপাতত স্থগিত হয়ে গেল? চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টাকেই একটু খুঁটিয়ে দেখি। তো গল্পের শুরুটা কোত্থেকে? শুরুটা হচ্ছে সংসদ থেকে, একটা বেশ নাটকীয় ঘটনা দিয়ে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন তৈরির প্রক্রিয়া হঠাৎ করেই মাঝপথে থেমে যায়, যা অনেককেই বেশ অবাক করে দিয়েছে। আর খবরটা ছিল বেশ বড়। মানে সরকার আচমকা ডিলিমিটেশন বিল, যেটা দিয়ে দেশের নির্বাচনী মানচিত্রটা নতুন করে আঁকার কথা ছিল, সেটাকেই থামিয়ে দিয়েছে। প্রশ্নটা হলো কেন? হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এই কেনর উত্তরটাই কিন্তু আসল রহস্য। আর মজার ব্যাপার হলো, এই বিলটা থেমে যাওয়ার কারণটা কিন্তু এর নিজের মধ্যে নেই, লুকিয়ে আছে একদম অন্য একটা আইনের ভেতরে। একটা অদ্ভুত রাজনৈতিক কানেকশন আছে এদের মধ্যে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? কেন ডিলিমিটেশন বিলটা শেষ মুহূর্তে এসে আটকে গেল? চলুন এই জটটা খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হয়েছিল একটু পরপর সাজিয়ে দেখি। প্রথমে সংসদে পেশ করা হলো মহিলা সংরক্ষণ বিল, কিন্তু বিলটা পাশ হলো না। মানে যে স্পেশাল 2/3 ভোট দরকার ছিল সেটা পাওয়া গেল না। আর ঠিক এই কারণেই এর সাথে জুড়ে থাকা ডিলিমিটেশন বিলটাকেও সরকার সোজা তাকের ওপর তুলে রাখল। ভোটের হিসেবটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিলের পক্ষে ভোট পড়ল 278টা আর বিপক্ষে 211টা। মানে সাধারণ হিসেবে তো পাশ হয়ে গেছিল, কিন্তু সমস্যাটা হলো এটা তো একটা সাধারণ বিল ছিল না, এটা ছিল সংবিধান সংশোধনের ব্যাপার। আর তার জন্য লাগে স্পেশাল মেজরিটি, মানে 2/3 ভোট। দরকার ছিল 326টা ভোট, কিন্তু সেটা আর হলো না। এমনকি সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেও বলেছেন যে এই দুটো বিল ইন্টারকানেক্টেড বা একে অপরের সাথে যুক্ত। তো এই যখন পরিস্থিতি, তখন আমাদের একটু গোড়া থেকে বুঝতে হবে এই ডিলিমিটেশন জিনিসটা আসলে কি, আর এটা নিয়ে এত হইচই বা কেন। তো এতক্ষণে আমরা বিতর্কের প্রেক্ষাপটটা বুঝেছি। এবার চলুন একদম মূল বিষয়টায় আসি। এই ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ বলতে আসলে কি বোঝায়? খুব সহজ করে বললে ডিলিমিটেশন হল লোকসভা আর বিধানসভার যে নির্বাচনী কেন্দ্রগুলো আছে সেগুলোর বর্ডার বা সীমানা নতুন করে ঠিক করা। মূল লক্ষ্য একটাই, যাতে প্রত্যেকটা সিটে ভোটারের সংখ্যা মোটামুটি সমান থাকে। আর এর পেছনে যে আইডিয়াটা কাজ করে সেটা হলো গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। এক ব্যক্তি, এক ভোট, এক মূল্য। মানে প্রত্যেক নাগরিকের ভোটের দাম যেন সমান হয়। ডিলিমিটেশন ঠিক এই ব্যাপারটাই নিশ্চিত করতে চায়। আর এই কাজটা কিন্তু যে সে করে না, এর জন্য একটা হাই পাওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট বডি আছে যার নাম ডিলিমিটেশন কমিশন। আর ভাবুন, এর মাথায় থাকেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। মানে বোঝাই যাচ্ছে কতটা সিরিয়াস আর নিরপেক্ষ একটা প্রসেস এটা। ভারতে কিন্তু এটা নতুন কিছু নয়। এর আগেও ১৯৫২, ৬৩, ৭৩, এমনকি ২০০২ সালেও এই কমিশন কাজ করেছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, একটা টুইস্ট আছে গল্পে। এইবার আসছে আসল পয়েন্টটা। ১৯৭৬ সালে একটা আইন করে লোকসভার সিট সংখ্যাটা ১৯৭১ সালের সেন্সাসের ওপর ভিত্তি করে একেবারে ফ্রিজ করে দেওয়া হয়। মানে আর বাড়ানো কমানো যাবে না। কারণটা কি ছিল? কারণটা ছিল যে রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে ভালো কাজ করছিল তাদের যেন লোকসভার সিট কমে গিয়ে রাজনৈতিক ক্ষতি না হয়। আর এই একটা সিদ্ধান্তই আজকের এই বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। ফলে এখন যখন আবার নতুন করে ডিমিলিটেশনের কথা উঠছে, তখন এটা ভারতের রাজনৈতিক পাওয়ার ব্যালেন্সে একটা বিরাট বিভেদ তৈরি করে দিয়েছে। বিশেষ করে উত্তর ভারত বনাম দক্ষিণ ভারতের একটা বিতর্ক একদম সামনে চলে এসেছে। একটা সহজ প্রশ্ন ভাবা যাক। যদি দেশের একদিকে জনসংখ্যা খুব বাড়ে আর অন্যদিকে কম বাড়ে, তাহলে প্রতিনিধিত্বের কি হবে? গণতন্ত্রের সবার সমান অধিকারের কি হবে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু এখনকার বিতর্কের একেবারে কেন্দ্রে। তো এই বিতর্কের দুটোই দিকই আছে। যারা ডিমিলিমিটেশনের পক্ষে তারা বলছেন এটাই তো আসল গণতন্ত্র, এক ব্যক্তি এক ভোট এক মূল্যের নীতি তো মানতেই হবে। এখন কিছু এমপি অনেক বেশি লোকের প্রতিনিধিত্ব করছেন আর কিছু কম, এই অসাম্য তো দূর করা দরকার।
আবার যারা এর বিপক্ষে, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলো, তাদের বক্তব্য হলো এটা তো আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। আমরা কেন্দ্রের কথা শুনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করলাম, আর এখন তার জন্য আমাদের রাজনৈতিক ক্ষমতা কমে যাবে। ছবিটা খুব পরিষ্কার। উত্তরের রাজ্যগুলোতে জনসংখ্যা যেহেতু বেশি বেড়েছে, তাই লোকসভায় তাদের সিটের ভাগ অনেকটাই বেড়ে যেতে পারে। আর উল্টো দিকে দক্ষিণের রাজ্যগুলোতে জনসংখ্যা বাড়ার হার কম, ফলে তাদের সিটের ভাগ কমে যেতে পারে। আর সিট কমা মানেই তো রাজনৈতিক প্রভাব কমে যাওয়া, তাই না? দক্ষিণের রাজ্যগুলোর মূল কথাটা হলো, এটা তো অন্যায়। তাদের যুক্তি, আমরা কেন্দ্রেরই পলিসি সফলভাবে কাজে লাগিয়েছে, আর তার জন্য আমাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে। এই অবিচারের বোধটাই তাদের বিরোধিতার মূল কারণ। তার মানে ব্যাপারটা শুধু কয়েকটা সিট বাড়ানো কমানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এটা সরাসরি ভারতের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল স্ট্রাকচারের ওপর একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মানে কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে পাওয়ার ব্যালেন্সটা ঠিক কী হবে, সেই মৌলিক প্রশ্নটাই আবার সামনে চলে এসেছে। তো সব মিলিয়ে আমরা একটা বেশ জটিল জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন প্রশ্ন হলো, এরপর কি? ভারতের প্রতিনিধিত্বের ভবিষ্যৎটা তাহলে কি হতে চলেছে? এখন পরিস্থিতিটা একটা জট পাকানো অবস্থায় আছে। ডিলিমিটেশন বিলটা তো থমকে আছেই, তার সাথে মহিলাদের ৩৩% সংরক্ষণের বিলটাও আটকে গেল। ওদিকে ২০২৬ সালের পর সিট সংখ্যার ওপর যে ফ্রিজটা ছিল সেটাও শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই জট ছাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য যে একটা জাতীয় ঐক্যমত্য দরকার, সেটাই তো এখন নেই। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি? একটা মাত্র ভোট ব্যর্থ হওয়ায় দুটো বড় জিনিস আটকে গেছে। এক, গোটা দেশের রাজনৈতিক ক্ষমতার ম্যাপ নতুন করে আঁকা, আর দুই, মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর একটা ঐতিহাসিক পদক্ষেপ। দুটোই এখন ২০ বাও জলে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। এই প্রশ্নটা শুধু ভারতের নয়, অনেক দেশের গণতন্ত্রের জন্যই সত্যি। একটা দেশ কিভাবে তার জনগণের গণতান্ত্রিক অধিকার আর তার রাজ্যগুলোর যুক্তরাষ্ট্র ক্ষমতার মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে পায়? এর উত্তরটা কিন্তু সত্যি খুব জটিল।